কেমন আছো ছাত্র ছাত্রীরা? আমি সুলতান স্যার। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় কি আছে না ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তনের পার্ট 4 আমরা দেখব। পার্ট 1, 2 এবং 3 আগে হয়ে গেছে। আজকে আমরা পার্ট 4 এ কি দেখব, চলো দেখা যাক। দেখো, প্রত্যেক দিনের মতন তোমাদের যে বইটা আছে এবং এইদিকে যে সূচিপত্র সপ্তম অধ্যায় সেটা দেখে দিলাম। এখানে এর আগে আমরা গান্ধীজির অবদানগুলো দেখেছিলাম। এখানে আমরা দেখব নেতাজির যে সমস্ত অবদান সেইগুলো পরপর দেখতে পাবো। কি আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ বর্ণনা আমরা দেখতে পাবো আজকে। এটা অনেক সময় এইভাবে আসে, সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম আলোচনা করো। তো আমরা এটাই আলোচনা করব আজকে। কি আছে না, যদি আমরা পটভূমি বলি, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ লগ্নে আজাদ হিন্দ বাহিনীর উত্থান একটি উল্লেখযোগ্য অধ্যায়। যখন আজাদ হিন্দ বাহিনী স্বাধীনতা সংগ্রামের জন্য তারা এই যে উত্থান নিল, এটা একেবারে অত্যন্ত উল্লেখযোগ্য। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিশ্বাসনীয় অধ্যায়। দেখো, তখন স্বাধীনতার যে সূর্য সেটা একেবারেই যদি বলো উদয় হবার একেবারে সঠিক সময় ছিল। সেই সময়ে আজাদ হিন্দ বাহিনী গঠিত হলো। কেন বলবো কেন, কারণ হচ্ছে সেই সময়ে ইংরেজ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু একেবারেই ভেঙে পড়েছিল। তারা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছিল, কারণ তাদের অপোজিটে যারা ছিল, যেমন জাপান অথবা তোমরা এদিকে দেখবে জার্মানি, তারা একেবারে ইংরেজ সরকারকে বিধিবস্ত করে রেখেছিল। এবং ইংরেজ সরকার অর্থনৈতিক দিক থেকে, সৈন্যর দিক থেকে, সব দিক থেকে ভেঙে পড়ে গিয়েছিল। আর সেই সময়েই এই আমাদের আজাদ হিন্দ যে বাহিনী সেটা গঠন করেছিলেন কে, সুভাষচন্দ্র বসু। তো আমরা এখানে কয়েকটা পয়েন্টে এগুলো দেখে নেব। দেখো, রাজনীতিতে অংশগ্রহণ যদি দেখো, রাজনীতিতে অংশগ্রহণ কি ছিল না, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অরবিন্দ ঘোষ ও স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে অংশগ্রহণ নিয়েছিলেন। তিনি বলতে কি, সুভাষচন্দ্র বসু। এবং 1911 খ্রিস্টাব্দে তিনি কি অসহযোগ আন্দোলনে যোগ দান করেন। কিন্তু সাফল্যের মুহূর্তে অসহযোগ আন্দোলন বন্ধ করার নির্দেশ দিলে গান্ধীর সঙ্গে তার কি সংঘাত শুরু হয়। একেবারে সাফল্যের মুখোমুখিতে এই অসহযোগ আন্দোলন কিন্তু বন্ধ করিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে সেই সময় গান্ধীজির যে নীতি ছিল সেটা হচ্ছে কি অহিংসা, কিন্তু যেহেতু এই আন্দোলনটা হিংসায় রূপ ধারণ করেছিল সেই কারণে গান্ধীজি বন্ধ করে দিয়েছিল। আর সেই কারণে নেতাজির সঙ্গে গান্ধীজির মতবিরোধ দেখা দিল, সংঘাত। পরবর্তীতে চিত্তরঞ্জন দাসের শিষ্যরূপে স্বরাজ্য দলে যোগদান করেন। তাহলে কি হলো, যে জাতীয় কংগ্রেস ছিল সেই জাতীয় কংগ্রেস থেকে উনি বাহির হয়ে গেলেন এবং চিত্তরঞ্জন দাসের যে স্বরাজ্য দল সেই স্বরাজ্য দলে যোগদান করলেন। এখান থেকেই কিন্তু গান্ধীজি এবং নেতাজি দুজনের মতের পার্থক্য হয়ে গেল এবং দুজনের মধ্যে সংঘাত তৈরি হলো এবং গান্ধীজি জাতীয় কংগ্রেসে থাকলেন এবং নেতাজি জাতীয় কংগ্রেস ত্যাগ করে চলে গেলেন। তো এখানে কি হয়েছিল, আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা ও দায়িত্ব গ্রহণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো ভারতীয় যুদ্ধ যে বন্দীদের নিয়ে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী বা আইএনএ গঠন করেন। কাদেরকে নিয়ে, 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু তাদেরকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় যুদ্ধবন্দী যারা ভারতীয় ছিল, ইংরেজদের হয়ে যুদ্ধ করছিল, বিদেশিদের কাছে যে বন্দী ছিল তাদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করেছিল। এবং 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু আইএনএ এবং দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে তুলে দেয়। তাহলে কে, এই আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিটা তৈরি করেছিল রাসবিহারী বসু। কিন্তু রাসবিহারী বসু যখন সুভাষচন্দ্র বসু ওখানে গেলেন তখন তার হাতে এই আইএনএটা তুলে দিলেন পুরোপুরি দায়িত্বটাকে, এবং এবং আজাদ হিন্দ বাহিনী তাকে নেতাজি আখ্যায় ভূষিত করলে। তাহলে সুভাষচন্দ্র বসুকে কিন্তু এই নেতাজি, এই যে আমরা নেতাজি বলি, এই নেতাজি যে উপাধিটা, এই উপাধিটা কারা দিয়েছিল না, আজাদ হিন্দ বাহিনী কে, আজাদ হিন্দ যে বাহিনী ছিল সেই বাহিনী এই নেতাজি উপাধিটা দিয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর পূর্ণ গঠন কি, আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন কে, নেতাজি। দায়িত্ব নেওয়ার পরে কি হলো, তিনি বাহিনীকে পূর্ণ গঠন করলেন, নতুন করে আবার সাজালেন।
শাহনওয়াজ খান, হাসিবুর রহমান, জিএস ধিলন, লক্ষ্মী স্বামীনাথন প্রমুখ বঙ্গে নিয়ে তিনি এই বাহিনীকে 5টি ব্রিগেডে ভাগ করেন, যথা লক্ষ্মী ব্রিগেড, গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড এবং সুভাষ ব্রিগেড। 5টা ব্রিগেডে ভাগ করলো। বুঝতে পেরেছো? এই লক্ষ্মী ব্রিগেডটা হচ্ছে যে নারী কেন্দ্রিক, নারীদেরকে নিয়ে যেই ব্রিগেডটা তৈরি করেছিল সেটা হচ্ছে লক্ষ্মী ব্রিগেড। হ্যাঁ, এটা হচ্ছে যে ঝাঁসির রানী যে লক্ষ্মীবাই তেনার নামে তৈরি করেছিল। গান্ধীজির নামে গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং নেহরু ব্রিগেড ও সুভাষ ব্রিগেড। প্রত্যেকটা ভারতীয় সেই সময়ে যারা একেবারে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে নেতা ছিল তাদের নামগুলোই একেবারে একটা করে ব্রিগেড তৈরি করলেন। আজাদ হিন্দ বাহিনীর অভিযান, দেখো অভিযানগুলো আমরা একটু পরপর দেখে নিব। দেখো 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। কোথায় করলো না? সিঙ্গাপুরে। কত খ্রিস্টাব্দে? 1943 খ্রিস্টাব্দে। জাপান, জার্মানি, ইতালি সহ 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দিল। তাহলে সিঙ্গাপুরে তারা আজাদ হিন্দ সরকার, বুঝতে পারছো, গভর্নমেন্ট, এটা সিঙ্গাপুরে তৈরি করলো, যা আমরা আজ একটা নতুন সরকার, আমরা এই ব্রিটিশ সরকারকে মানবো না, আমরা এখানে সরকার তৈরি করছি। সেহেতু কিন্তু ভারতে তো তখন করা সম্ভব নয়। ভারতে করলে ব্রিটিশ সরকার বা তার সেনাবাহিনী দিয়ে তাদেরকে দমন করে দেবে। তাই সিঙ্গাপুরে তারা এই আজাদ হিন্দ সরকার বলে তারা আত্মপ্রকাশ করলো এবং 9টি জাপান, জার্মানি, ইতালি সহ 9 জন তাদেরকে একেবারে পূর্ণ মর্যাদা দান করলো। এবং তিনি বললেন যে দিল্লির পথ হলো যে স্বাধীনতার পথ। তাই তিনি সবাইকে কি বললো যে চলো দিল্লি চলো। কোথা থেকে? সিঙ্গাপুর থেকে। চলো সব দিল্লি চলো। দিল্লি চলো যে ছিল রেঙ্গুনে সামরিক ঘাঁটি স্থাপন করে। রেগুন হচ্ছে যে মায়ানমারের একটা জায়গা, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করলো। এবং এই বাহিনী ইম্ফল এবং কোহিমা, কোথায় না ইম্ফল এবং কোহিমা দখল করে ভারত ভূখণ্ডের প্রায় 150 মাইল মানে 150 মাইল এলাকা তারা দখল করে। ভারতের ভূখণ্ডের ইম্ফল এবং কোহিমার 150 মাইল দখল করলে কারা না আজাদ হিন্দ বাহিনী। এবং আমরা একটু আগে গিয়ে এই আজাদ হিন্দ বাহিনীর কর্মগুলো দেখে নেব। দেখো আজাদ হিন্দ ফৌজের যে লড়াইয়ের প্রভাব ব্রিটিশ বাহিনীর ভারতীয় যে সেনা তাদের উপরেও কিন্তু পড়েছিল। তারা যে লড়াইটা করছিল সেটা কিন্তু যে ভারতীয় যে সমস্ত সেনারা ব্রিটিশদের হয়ে কাজ করতো তাদের উপরে পড়েছিল। অনেক সৈনিক আজাদ হিন্দ ত্রাণ তহবিলে অর্থদান করতো। অনেকেই এই আজাদ হিন্দ বাহিনীকে টাকা দিতে শুরু করলো। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা বিভিন্ন তারা কি এইগুলোকে সমর্থন করতে থাকলো। একের পর এক কিন্তু কি আজাদ হিন্দ বাহিনীকে সমর্থন করতে থাকলো। এবারে দেখো আজাদ হিন্দ বাহিনী তারা কি করলো? ইম্ফলে প্রবেশ করলো, প্রায় 150 মাইল তারা কি দখল করলো। দখল করার পরে এটা কি তাহলে তাদের সাফল্য ছিল। তারপরে কিছু অসুবিধায় তাদেরকে পড়তে হয়েছিল। সেই অসুবিধার কারণে কি হলো? তাদেরকে আবার আত্মসমর্পণ করতে হয়েছিল। তো সেইগুলো আমরা একটু দেখে নেব। দেখো এখানে আত্মসমর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্র জাপান হিরোশিমা ও নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জাপান কিন্তু সমর্থন করেছিল এই আজাদ হিন্দ বাহিনীকে। সে জাপান কিন্তু আত্মসমর্পণ করে দেয়। আত্মসমর্পণ করে দেওয়ার ফলে এই আজাদ হিন্দ বাহিনী কি হলো? অনেকটা দুর্বল হয়ে গেল। কারণ এই জাপানের কাছ থেকে কিন্তু অনেক বেশি তারা সাহায্য পেত। তো সেই কারণে কি হলো? অনেকটা অসুবিধায় পড়ে গেল। আজাদ হিন্দ বাহিনী অনেকটাই অসুবিধায় পড়ে গেল। আমরা এখানে একটু দেখে নেব যে টুকরো কথা হলো যে সুভাষচন্দ্র ছাত্র জীবন, সেটা আমরা একটু দেখে নেব। তার আগে আমরা একটু
আগে গিয়ে যেটা তোমাকে বলছিলাম সেটা একটু দেখে নেব। দেখো, এই যে আজাদিন বাহিনী, তারা কি করেছিল না, মাতৃভূমির মুক্তির জন্য অসন্ন সংগ্রামে বা 38 কোটি ভারতবাসীকে শুভেচ্ছার উপর স্বাধীন ভারতের সরকার গঠনে এবং ভারতের স্বাধীনতা চিরদিন রক্ষার জন্য আজাদিন ফৌজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে হইবে। ইহার জন্য কি আমাদিগকে একটি সৈন্যবাহিনী সংগঠিত করিতে হইবে। এই সেনাবাহিনীর লক্ষ্য হইবে মাত্র একটি, ভারতের স্বাধীনতা লাভ। এইটাকেই সকলের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল যে আমাদের মাতৃভূমির স্বাধীন করতে হবে। এই স্বাধীন করার জন্য আমাদের এই সংগঠন আছে, এই সংগঠনকে এবং ভারতের স্বাধীনতার জন্য কাজ করা কিংবা মৃত্যু বরণ করা সহকর্মী অফিসার এবং সৈন্যগণ আপনাদের অকুণ্ঠ সহায়তা অটল অনুগত্যের ফলে আজাদিন ফৌজ ভারতের মুক্তি আনিতে পারিবে। এইগুলো কিন্তু তুলে ধরা হয়েছিল সাধারণ মানুষের কাছে, যাতে আজাদিন ফৌজের প্রতি মানুষের কি হয়, বিশ্বাস ভালোবাসা তৈরি হয়। দেখো, আজাদিন বাহিনী কিন্তু তাদের সংগ্রামে তারা অটুট ছিল। তাহলে তারা ইম্ফলে প্রবেশ করলো, 150 মাইল দখল করলো, কিন্তু যখন আত্মসমর্পণ করলো জাপান, তখন জাপানের যে সাহায্য, সেই সাহায্যগুলো আসা বন্ধ হয়ে গেল। জাপানের সাহায্য আসা বন্ধ হয়ে যাবার পরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়লো। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার পরে সেই সময় যে প্রচন্ড বৃষ্টি বর্ষা নেমে এসেছিল, সেই বৃষ্টির কারণে কি হলো না, যে যাতায়াতের যে ব্যবস্থা, সেই যাতায়াতের ব্যবস্থা অসুবিধায় পড়ে গেল এবং খাদ্য সংকটে পড়েছিল এই আজাদির বাহিনী। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না, যেহেতু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না। এই সমস্ত কিছু মাথায় রেখে তারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে দেয় ইংরেজ সরকারের কাছে। কারণ ইংরেজ সরকার তখন সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং তারা নিজেরা আত্মসমর্পণ করে দেয়। এবার এইভাবেই আজাদিন বাহিনী তাদের আত্মসমর্পণ করে। তো এইখানটায় আমরা একটু দেখে নিব। তোমরা আত্মসমর্পণটা দেখলে, টুকরো কথা যদি সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবন দেখি, প্রেসিডেন্সি কলেজে সুভাষচন্দ্র পড়াশোনা শেষ করতে পারেননি। ইতিহাসের অধ্যাপক E.M. ওটেনকে ঘিরে একটি ছাত্র বিক্ষোভ হয়। তার জোরে সুভাষ সহ কয়েকজন সহপাঠীকে প্রেসিডেন্সি কলেজ থেকে বের করে দেওয়া হয়। তাহলে প্রথম থেকেই কিন্তু উনি ছাত্র জীবন থেকে কি একজন সংগ্রামী ছিলেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু উনি মেনে নিতে চাইতেন না। শেষ পর্যন্ত সুভাষ স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করে। ছাত্র থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের টেরিটরিয়াল আর্মির শাখায় 4 মাসের জন্য যোগদান করেন সুভাষচন্দ্র। তাহলে ওনার কিন্তু আর্মির প্রতি প্রথম থেকেই ভালোবাসা ছিল এবং এই ছাত্র জীবন থেকেই কিন্তু উনি একজন সংগ্রামী ছিলেন। এবং 1919 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ইংল্যান্ডের ছাত্র সম্প্রদায়ের স্বাধীন মনোভাব ও তর্ক বিতর্কের স্পৃহা সুভাষকে মুগ্ধ করেছিল এবং প্রবাসী ভারতীয়দের ছাত্রদের সঙ্গে সুভাষচন্দ্র জনপ্রিয় ছিলেন। 1920 খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার। আইসিএস মানে আজকের দিনে যদি তুমি দেখো যেটা হয় ইউপিএসসি এক্সাম হয়, ইউপিএসসি দেখবে আইএএস এক্সাম হয়, সেই সময় কিন্তু এই এক্সামটা আইসিএস ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক ভারতে যারা সিভিল সার্ভেন্ট হতো তাদের এই পরীক্ষা হতো। পুরো ভারতের মধ্যে অল ইন্ডিয়া 4র্থ র্যাঙ্ক অর্জন করেছিল। তো তাহলে সুভাষচন্দ্র অত্যন্ত মেধাবী ছিল, এটাও পরিষ্কার। তিনি সংগ্রামী ছিল, এইটাও পরিষ্কার। এবং তিনি কিন্তু একেবারে কলেজ জীবন থেকেই আর্মির প্রতি কিন্তু তার একটা আগ্রহ ছিল। এটা তার ছাত্র জীবন এবং তার জীবনে আমরা দেখতে পেলাম। এরপরে আমরা একটু টুকরো কথা দেখে নেবো, হচ্ছে কংগ্রেসের পুরী যে অধিবেশন। এই টুকরো কথাগুলো দেখার পরে আমরা কিন্তু ফিরে যাবো সেখানে, কোথায় না সুভাষচন্দ্র আজাদী বাহিনীর এই আন্দোলনের ফলাফল কি হয়েছিল এবং তারপরে কি হয়েছিল, জাস্ট কিন্তু এইগুলোর সঙ্গে কানেক্ট করে করে যাচ্ছি আমরা। ঠিক আছে, তোমরা কিন্তু সেই প্রথমের যে পড়াটা সেটা একটু মনে রেখে রেখে আগিয়ে চলো, এগুলো পরপর দেখলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, 1938 খ্রিস্টাব্দে হরিপুরায় সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিল, কিন্তু ক্রমে গান্ধী ও তার অনুগামীর সঙ্গে কি নবীন নেতৃত্ব তিক্ততা বাড়তে থাকে।
1941 খ্রিস্টাব্দে যে ত্রিপুরী কংগ্রেস গান্ধী মনোনীত প্রার্থী সীতারামবাইকে হারিয়ে সুভাষচন্দ্র আবার সভাপতি নির্বাচিত হন, কিন্তু পরে পদত্যাগ করে দলের মধ্যেই সহকর্মীদের নিয়ে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। তাহলে উনি কি নিজেরই একটা দল ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। এখানে মতের মিল না হওয়ার কারণে তিনি কিন্তু পারপার্শ্বিক মতবিরোধের ফলে কি কংগ্রেসের নেতৃত্ব সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্র বসুকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করে এবং সুভাষচন্দ্র বসু কোন নির্বাচিত পদে লড়াই করার ক্ষেত্রে 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ঠিক আছে, এইটা একটা ছবি যেখানে দুজনেই ছিলেন গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসু। দেখো, আমরা তাহলে সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবন দেখলাম, আমরা দেখলাম তেনার যে অধিবেশনে অংশগ্রহণ সেটাও দেখলাম, এবং এর আগে কি দেখলাম আমরা, যে সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী গঠন করেছিল এবং এই আজাদিন বাহিনীর যে কার্যকলাপগুলো সেগুলো আমরা একটু দেখলাম। এই পুরো জায়গাটাকে দেখো সুভাষচন্দ্র বসুকে নিয়েই আমরা একটু আরেকটা টুকরো কথা দেখে নিব, সেটা হচ্ছে যে হলওয়ের মুভমেন্ট সরানোর আন্দোলন। এখানে 1939 খ্রিস্টাব্দে ভারত জুড়ে আন্দোলন সংগঠিত করার মনস্থ করেন সুভাষচন্দ্র। ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে জনসংযোগ ও বাড়ানোর চেষ্টা করেন তিনি, তবে সব জায়গায় খুব ইতিবাচক সাড়া পাননি সুভাষচন্দ্র। তিনি বিভিন্ন জায়গায় গেলেন বটে, কিন্তু খুব একটা পাইনি। সেই পরিস্থিতিতে বাংলায় ফিরে সুভাষচন্দ্র হলওয়ের মুভমেন্ট সরানোর আন্দোলন গড়ে তোলেন। ভারতের স্থানীয় যারা লাগোলানদের আদর্শ ও বিশোত্থক অনেকদিন ধরেই হলওয়ের বর্ণিত অন্ধকূপ হত্যার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, যে হলওয়ের যে অন্ধকূপ হত্যা সেটার যে সত্যতা সেটা অনেকেই খুঁজতে চেয়েছিল। অনেকেই মনে করতেন যে সিরাজউদ্দৌলা নামে অপবাদ দেওয়ার জন্যই হলওয়ে এই কথা বলেছিলেন। এই জিনিসটা তোমরা এর আগেও 4র্থ অধ্যায়ে দেখেছো, কি আছে না, সিরাজউদ্দৌলা নাকি ইংরেজদেরকে একটা বাড়িতে রেখে সবাইকে মানে বহু নারী পুরুষ তাদেরকে তাদের কি জীবন নাশ করিয়েছিল। এইটা তথ্যটাকে হলওয়ের তথ্য বলা, অন্ধকূপ হত্যা বলা হতো, সেইটার তিনি তুলে ধরেন। ফলে কি হলওয়ে মুভমেন্টটি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের প্রতীক হয়ে উঠেছিল। হলওয়ের মুভমেন্ট অপসারণ আন্দোলনের বাংলা হিন্দু মুসলিম মানুষজন একজোট হয়। হলওয়ের যে মুভমেন্ট অপসারণ, তাহলে কি ওই আন্দোলনে বাস্তবিত হওয়ার আগেই সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করা হয়, পরে অবশ্য হলওয়ের মুভমেন্টটি ভেঙে সরিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। সুভাষচন্দ্র মনে করতেন যে জার্মানির হাতে ব্রিটিশ শক্তি পরাজয় হবেই। এই জায়গাটায় তিনি বুঝতে পারলেন যে ব্রিটিশ শক্তির একেবারে পরাজয় সুনিশ্চিত। 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানে যুদ্ধ বিমান ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদিন ফোর্স তৈরি করেন। আমি আবার ফিরে গেলাম সেই আজাদিন বাহিনীতে। তাহলে কি হলো তোমরা বুঝতে পারলা, যারা সেই জাপানে ব্রিটিশ বাহিনীর হয়ে ভারতীয় সেনা কাজ গিয়েছিল লড়াই করতে, তাদেরকে যে জেলবন্দি করে রেখেছিল, সেই জেলবন্দি সৈনিকগুলোকে নিয়ে আজাদিন ফোর্স তৈরি করলো। কোথায় তৈরি হলো এটা? সিঙ্গাপুরে। ঠিক আছে, এবং তোমরা এর আগে একবার যদি ফিরে যাও, তোমাদেরকে বলে দিই তারা কি করেছিল না, 150 মাইল ইম্ফলে তারা প্রবেশ করেছিল। 150 মাইল ইম্ফলে প্রবেশ করার পরে সংগঠন করেছিল। সংগঠন করে তারা জাপান থেকে কোথায় না দিল্লির দিকে রওনা দিল। রেঙ্গুনের সামরিক ঘাঁটি থেকে কি করলো, তারা ইম্ফল কোহিমাতে এলো। সেখান থেকে ভারতের ভূখণ্ডে 150 মাইল পৌঁছে গেল। তো এরপরে একেবারে তোমাদের শেষের দিকে যেতে হবে। সেই বাহিনী কি হলো,
প্রবেশ করার পরে আমি বললাম বিভিন্ন তাদের সমস্যায় পড়েছিল। কি কি সমস্যা ছিল না, খাদ্যের সংকট পড়েছিল, তারপরে সেই সময় বিভিন্ন বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থার সংকট করেছিল। জাপান যেহেতু আত্মসমর্পণ করেছিল, সেই কারণে তাদের কাছে যে সামরিক শক্তি যারা সাহায্য করছিল তারাও কম, মানে একেবারেই সাহায্য আসতে বন্ধ হয়ে গেল। সেই সমস্ত কিছু মাথায় রেখে কি হলো, আজাদিন বাহিনী তারা কি করলো না আত্মসমর্পণ করলো, তারা আত্মসমর্পণ করলো। তো এখানে একদম স্পষ্ট ভাবে বলা আছে বর্ষা শুরু হওয়ার জায়গায় যোগাযোগ ব্যবস্থা, খাদ্য সরবরাহ নিয়মিত, তারপর কি রোগ, শীত, ম্যালেরিয়া প্রভৃতির জন্য প্রচুর সৈন্য কি মারা যান এবং নানাবিধ সমস্যা ফলে বাধার ফলে আজাদিন বাহিনী অভিযান সফল হয়নি। এরপরে দেখো আজাদিন বাহিনীর বিচার চলাকালীন কি জনমতে তীব্র প্রতিক্রিয়া হয়। যখন আজাদিন বাহিনী তারা আত্মসমর্পণ করলো, তাদের বিচার শুরু হলো, সরকারের কাছে তারা কি হলো দেশদ্রোহী, ব্রিটিশ সরকারের কাছে তারা দেশদ্রোহী, কিন্তু ভারতীয়দের চোখে কি তারা মহান দেশপ্রেমিক। তাদের বিচার বন্ধের দাবিতে বিভিন্ন জায়গায় প্রকাশ্য জনসভা বা মিছিল বেরোতে থাকলো। ওই বাহিনীর অন্যতম সদস্য হলো রশিদ আলী মুক। দেখো রশিদ আলী হলো যে একজন নৌসেনা ছিল, ভারতীয় ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতো। তো এই রশিদ আলী এই মুক্তির দাবিতে পথে নামে বাংলার ছাত্র সমাজকে নিয়ে, ঠিক আছে। এই রশিদ আলী দাবি করে যে এই যে আজাদিন বাহিনী আছে তাদের মুক্তি দিতে হবে, এবং গণবিক্ষোভে আঁচ পেয়ে কংগ্রেসের কয়েকজন নেতা বন্দির পক্ষ নিয়ে আদালতে কি উকিল হিসাবে হাজির হন, এবং কংগ্রেসের কয়েকজন নেতা বন্দীদের পক্ষ নিয়ে আদালতে একটা উকিল নিয়েও হাজির হতে থাকলো। দেশের বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, ব্রিটিশ বিরোধী হিংস্রই বিক্ষোভ রূপান্তরিত হয়। সম্প্রদায় নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেগুলিকে কি যোগদান করেন। মনে রাখা দরকার সুভাষচন্দ্র তার ফৌজের মধ্যে হিন্দু, মুসলমান, শিখকে একসঙ্গে রেখেছিলেন। এই যে সুভাষচন্দ্র বসুর যে আজাদিন বাহিনী ছিল, সেই আজাদিন বাহিনী কিন্তু সমস্ত ধর্মকে এবং সমস্ত মানুষকে একভাবে বেঁধে রেখেছিলেন, এবং সেই কারণে সমস্ত ধর্মের মানুষ এই আজাদিন বাহিনীর মুক্তির জন্য তারা আন্দোলন করলো, এবং এখানে রশিদ আলী প্রধান ভূমিকা পালন করেছিল। আলাদা কোনো ধর্মভিত্তিক ব্যাটালিয়ন তৈরি করেননি উনি, কিন্তু যে ব্যাটালিয়ন 5টা তৈরি করেছিল তোমরা আগেই দেখে নিয়েছো, লক্ষ্মীবাই যেটা নারী ছিল, তারপরে গান্ধী ছিল, আজাদ বলে ব্রিগেড ছিল, এরপরে তোমরা দেখলে নেহরু ব্রিগেড। এই যে 5টা ব্রিগেড আছে, এই ব্রিগেড গুলো কিন্তু সমস্ত ধর্ম থাকতো, কোনো শিখ রেজিমেন্ট বা মুসলিম রেজিমেন্ট বা হিন্দু রেজিমেন্ট বলে কোনো কিছু ছিল না। এবং কি হলো, এগুলো হলো 1946 খ্রিস্টাব্দে বিচারাধীন বন্দী শাস্তি ঘোষণা হলেও গণউত্থানের আশঙ্কায় ব্রিটিশ সরকার পিছু হাঁটে 3 বন্দীকে মুক্তি দেয়। এরকম সবার কিন্তু তারা ফাঁসি দেবে বলেই চিন্তা করেছিল, কিন্তু এই যে পুরো সমস্ত জনগণরা আন্দোলন করছে দেখে গণ উত্থানের কারণে 3 জনকে তারা মুক্তি দান করেন। তাহলে আমরা আজাদিন বাহিনীর এই যে আন্দোলন সেটা আমরা একটু মূল্যায়ন করতে এবার পারি। আজাদিন বা ফৌজে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারলেও দেশ মাতৃক আর মুক্তি অর্জনে যে আত্মত্যাগ তারা প্রদর্শন করেছিল তা সমগ্র দেশবাসীর মনে প্রবল উদ্দীপনার সঞ্চার ঘটায়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, আজাদিন বাহিনীর সৈন্যদের মৃত্যু বৃথা যায়নি, তারা যে মৃত্যুবরণ করেছে সেই মৃত্যু কিন্তু বৃথা যায়নি, যদিও তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছিল। ব্রিটিশ লেখক ফিলিপ মার্সনের মতে আজাদিন বাহিনীর ধৃত সেনাদের বিচার ব্রিটিশ শাসনের অবসান অবধারিত করে তুলেছিল। এই যে আজাদিন বাহিনী যে শাস্তি দিয়েছিল, এই শাস্তির ফলে যে সমস্ত মানুষ তখনও জেগে উঠেছিল না, সকলেই কিন্তু জেগে উঠেছিল, এবং ব্রিটিশ সরকারের পতন একেবারে সুনিশ্চিত হয়ে গিয়েছিল। এবং আমরা শেষে দেখে নেব, শেষে কি আছে না নৌবাহিনী। দেখো নৌবাহিনীর ভূমিকা কি ছিল।
দেখো 1946 খ্রিস্টাব্দে 18 থেকে 23 ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌবাহিনী উপনিবেশিক ব্রিটিশ শাসনের উপর আঘাত করেছিল। কেন? কারণ হচ্ছে তারা এই যে খাবারের খারাপ মান, বর্ণ বৈষম্য, যারা ভারতীয় ছিল তাদের সঙ্গে যারা ব্রিটিশ কাজ করতো নৌবাহিনীতে তাদের সঙ্গে কি বর্ণ বৈষম্য করতো, খাবার সেই গুণগত মান দিত না। তো এইসব অপমানের বিরুদ্ধে কি হলো 18 ফেব্রুয়ারি তলোয়ার জাহাজের সেনারা ধর্মঘট করেন। তাদের দাবি ছিল ভালো খাবার ও বেতনে সমতা, যেমন ইংরেজদেরকে দেয়া হয় তেমন ভারতীয় সেনাদেরকেও যাতে সমানভাবে টাকা দেওয়া হয়। তার পাশাপাশি আজাদিন বাহিনী অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবি তারা করে, যে আজাদিন বাহিনীকে যা রাখা হয়েছে বন্দী করে সেই সমস্তদের মুক্তি দিয়ে দেওয়া হোক, এই দাবিটাও তারা তুলে ধরেন। সমস্ত রাজনৈতিক দলের পতাকা তারা জাহাজের মস্তকগুলিতে উড়িয়ে দেন। যতগুলো জাতীয় রাজনীতিক দলের পতাকা ছিল সমস্ত দলকে তারা যে জাহাজের মস্তকে উড়িয়ে দিল, কিন্তু ব্রিটিশ প্রশাসনের চূড়ান্ত দমনের মাধ্যমে নৌবাহিনীকে থামানোর চেষ্টা করে। ফলে কি হলো, ধর্মঘট প্রতিবাদ দুটোই সংঘাতের রূপ নেয়। নৌবাহিনীর সমর্থক ভারতীয় নানা জায়গায় ছাত্র, যুব, সাধারণ মানুষ পথে নামেন, অথচ কংগ্রেস বা মুসলিম লীগ নৌবাহিনীর থেকে সমর্থন সরিয়ে নেয়। এমনকি মহাত্মা গান্ধীও ওই বিদ্রোহের বিরোধিতা করেন। আজাদ হিন্দ বাহিনীর মতোই নৌবাহিনীরাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘাত হয়েছিলেন, ফলে তার ওই একই সম্মান প্রাপ্ত ছিল। এই যে নৌবাহিনী, এই নৌবাহিনীও কিন্তু একেবারে শেষের দিকে যে আন্দোলন করেছিল তারাও কিন্তু ওই আজাদিন বাহিনীর সমতুল্য সম্মানে মর্যাদা প্রাপ্ত। কারণ এই নৌবাহিনীর আন্দোলনের মাধ্যমে আজাদিন বাহিনীকে মুক্তি দেবার বিষয়ে ইংরেজরা ভেবে দেখেছিল। এছাড়াও কিন্তু সেই একেবারে শেষের দিকে যে আঘাত হানা, সেই আঘাত হানা কিন্তু নৌবাহিনীর আন্দোলনের মাধ্যমে হয়েছিল, এবং সমস্ত যারা সমস্ত সাধারণ জনসংখ্যা মানুষ যারা ছিল, ভারতীয় যারা ছিল, যারা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা কিন্তু এই ভারতের স্বাধীনতার জন্য একত্রিত হয়েছিল। তো এখানেই তোমাদের শেষ হচ্ছে এই অধ্যায়টা। পরবর্তীতে শুরু হবে চ্যাপ্টার 8। তো তোমাদের কেমন লাগলো আমার এই পড়ানো তোমরা আজকে জানিও, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর কিন্তু তোমরা ভুলে না, আমাদের একটা ওয়েবসাইট আছে নাকি www.schoolwala.info, এই ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, এবং সমস্ত শিক্ষকের বাংলা হোক, সেটা ইংরাজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, জীবন বিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, সেখানে সমস্ত পড়াগুলো যেমন পেয়ে যাচ্ছ, সাথে সাথে কিন্তু সমস্ত নোটস তো পেয়ে যাচ্ছ। তাই তোমরা ভিজিট করো অবশ্যই এখানে, এবং কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের অষ্টম শ্রেণীর সাথে সাথে কিন্তু নবম শ্রেণীও পড়ানো শুরু হবে, তোমরা তাই আমার সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।